লাভ অর হেট, ইভেলিনা তুর্জম পর্ব 48। কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রাপ্তবয়স্ক ও মুক্ত মানুষদের জন্য পর্বটি উন্মুক্ত। ইতালির রোমে তখন পড়ন্ত গোধূলি, যাকে গোল্ডেন আওয়ার বললেও ভুল হবে না বইকি। টাইবার নদীর জলরাশির ধারে অবস্থিত আন্ডারগ্রাউন্ড দ্য ভাইপার ক্লাবের ভিআইপি লাউঞ্জের ভেলভেট সোফায় বসে হাত পা ছড়িয়ে আইসি ভঙ্গিমায় বসে আছে মার্বেল বিস্ট। রাতে যেই নাইট স্যুট পরে ঘুমিয়ে পড়েছিল তা পরেই প্যালেস থেকে ক্লাবে চলে এসেছে। পাশে দাঁড়িয়ে আছে মার্বেলের পালোয়ান জোৎসু। আর চোখে বসে নাইট স্যুটের নির্মাংস চোখে পড়তেই থতমত খেয়ে গেল মার্বেল পালোয়ান জোৎসু। গণ্ডস্থলে শুষ্ক কাশি টানল। বস, কে আজ টমি হিলফিগার ব্র্যান্ডেডটা পড়েছেন? মার্বেল চড়াক চাহনিতে ঘাড় ঘোরাতেই জোৎসু ভয়ে ততষ্ট হয়ে কিঞ্চিত পিছিয়ে গেল। পেট ফেটে হাসি পাচ্ছে তার, তবে হাসা বারণ, গর্দান যাবে। মার্বেল তৎক্ষণাৎ জোৎসুর পশ্চাতে ধারাম করে এক দানবাকৃতির লাথি মারল। কুত্তার জাত, তুই কি বেটা ছেলে নাকি অন্য মহিলার জাতরে? আস্ত একটা পুরুষ হয়ে আমার জাঙ্গিয়ার ফাঙ্গিয়াতে নজর দিচ্ছিস? লুচ্চামি মারাস? ব্লাডি বিস্টের সাথে পেলে পুষে শুয়োর বানিয়েছি। হোয়াট দ্য হেল ইজ দিস ম্যান? এরা কারা? কোথা থেকে এলো এরা? চোট্টামি করার জায়গা পাস না, বসের জায়গাতে নজর দিস। এক গ্লাস গরম দুধের সাথে আনারস মিশিয়ে আনা হলো মার্বেল বিস্টের জন্য। দু চুমুক খেয়ে ইতালিয়ান বিখ্যাত জুয়ারি লাইটার ক্রমকে অফার করলো। লাইটার নিল না, প্রত্যাখ্যান করলো। এমন উগ্র উদ্ভট ড্রিঙ্কস খাওয়ার প্রয়োজন বোধ করলো না লাল চুলো লাইটার। আজ জুয়ার বড়সড় আসর বসেছে ভাইপার ক্লাবে। মার্বেলের সাথে তালে তাল মিলিয়ে বিট উঠাচ্ছে লাইটার। মার্বেলের নিজের ক্ষমতার উপর অহংকারী মনোভাবকে কথার জালে ক্ষুণ্ণ করতে লাইটার নিজের চরুটে টান দিল। ইতালির ক্ষমতাশালী মাফিয়া মার্বেল বিস্টকে উদ্দেশ্য তুচ্ছ তাচ্ছিল্যের সুরে বলে উঠল, এত ক্ষমতাশালী হয়েও কি লাভ মার্বেল? মনস্টার বিচের সাম্রাজ্যের অ্যাটাক করা তো দূর, সে সামান্য কয়েকটা নারী পাঠিয়ে মুখ বন্ধ করে দিল আপনার। মার্বেল কি শুধু নারী লোভী? তার রাজত্ব তো পুরো ইতালি জুড়ে। দুবার ক্যালিফোর্নিয়াতে অ্যাটাক করতে গিয়ে আপনার ব্ল্যাক স্কোয়াডার বার্থ হয়ে গিয়ে ফিরল। আজ পর্যন্ত একটা আলফার একটা রুটও তো আপনি দখল করতে পারলেন না। উল্টো আবার আড়ালে তার সাথে গলায় গলায় ভাব জমিয়ে বেড়ান। নাইস, ভেরি নাইস। লাইটারের চরম দ্রুততাপূর্ণ মন্তব্যে মার্বেলের চোয়াল শক্ত হয়ে উঠল। ইভান আলফা, যাকে দমাতে হবে সুস্থ মস্তিষ্কে, গায়ের জোরে নয়। অ্যাম ড্যাম শিওর রিকের সাথে অবসিডিয়ান আসল হীরাগুলো আছে। লাইটার বিরোধী করে ভ্রুকুচকে পাল্টা প্রশ্ন করলেন, হি ইজ অ্যান অ্যাপেল ম্যান অ্যান্ড অ্যাম আই রাইট? মার্বেল পৈশাচিক উৎফুল্লতায় হাসল। জোৎসুকে দিয়ে একটা পৃথিবীর মানচিত্র আনালো। জোৎসু মানচিত্রের দিকে তড়িৎ গতিতে হাজির হলো। মার্বেল পৃথিবীর মানচিত্র টেনে মেলে ধরলেন টেবিলের ওপর। একটা লাল কালির মার্কার পেন নিয়ে মানচিত্রের জলরাশির স্থানগুলো বাদ দিয়ে স্থলভাগে একে একে দাগ টানতে লাগলো। আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে যদি রেখা সোজা হয়ে আসি ডেনমার্ক থেকে যদি রেখাটাকে আরও ওপরে তুলে রাশিয়ার ভোলচর দ্বীপে নিয়ে যাওয়া হয়, তাহলে লাইনগুলো মিলে কি চিহ্ন হয়? লাইটার টেবিলের ওপর মেলে ধরা মানচিত্রটার দিকে অত্যন্ত খুঁটিয়ে তাকিয়ে ভ্রুকুচকে জিজ্ঞাসা করল, গ্রিক অক্ষর আলফা, অ্যাম আই রাইট মার্বেল? তবে গ্রিক শব্দ আলফা তো সম্পূর্ণ হয়নি। এই রেখাটা তো এখনো কোথাও গিয়ে মেলেনি, মাঝপথে আটকে আছে। তার মানে হলো আলফা চিহ্নটা তৈরি হতে আরও একটা রেখা টানা বাকি।
আরও একটা ব্ল্যাক হোল। রিক অ্যালবার্টের কি আরও একটা গোপন ব্ল্যাক হোল আছে? রাইট, আরও একটা রেখা বাকি, আরও একটা ব্ল্যাক হোল যা আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের চক্ষুর আড়ালে। কিন্তু সেই শেষ ঘাসিটা ঠিক কোথায়? পৃথিবীর কোন গোপন কোণে? একটা মার্বেল। এই মার্বেল শেষ বিন্দুর হাসিটুকু জানার অপেক্ষায় আছে। লাইটার পুরো চমকে উঠে অবর্ণীয় বিস্ময় নিয়ে বলল, তার মানে আলফা মনস্টারের আরও একটা গোপন ব্ল্যাক হোল আছে। ক্যালিফোর্নিয়ার সবচেয়ে শক্তিশালী ব্ল্যাক হোলটা এমন একটা জায়গায় লুকিয়ে রেখেছে যার খবর আন্ডারওয়ার্ল্ডের কেউ জানে না। কোথাও হতে পারে সেটা, এমন কোনো স্থানে হবে যা চোখে পড়ার মতো না। ইতালি, রাশিয়া তো নয়, ডেনমার্কে হওয়ার পসিবিলিটি 0%। এমন কোনো ভৌগোলিক স্থান যা মাফিয়াদের চেনা ওয়ার্ল্ডের বাহিরে। শেষ ঘাঁটির সন্ধান পাওয়ার পরে কি হবে? কি তবে আপনি একেবারে মনস্টারের উপর অ্যাটাকের প্ল্যান করছেন? মাফিয়া দুর্বল মার্বেল দুষ্টু ভঙ্গিমায় শব্দ করে হাসল। উত্তেজনায় আর আক্রোশে সর্বাঙ্গের তাপমাত্রা যেন মুহূর্তেই 100 ডিগ্রি স্পর্শ করছে। নিজের গায়ের নাইট স্যুটের ওপরের কোটিটা এক ঝটকায় খুলে ছুঁড়ে ফেলে দিল বিস্ট। পশমি বক্ষের ছয় ত্বকের সুগঠিত ভাঁজে হাত বোলাতে বোলাতে প্রথমে গলা কাকারি দিতে অট্টহাসিতে নরকীয় পৈশাচিকতার রূপ নিল। অ্যাটাক! রিক আমার আপন শালা লাগে। শালার কি ক্ষতি কেউ করে? মনস্টার সিস্টার আমার বউ লাগে, বুঝলি? মালটা হেব্বি, একেবারে রেখে দেওয়ার মতো করার রূপসী। শুধু নাগাল পাই না, এই যা মুখে শুধু চ্যাটাং চ্যাটাং বলি। পাকিস্তান, ইসলামাবাদ। ফায়জা, জানো নিশ্চয়ই তোমার পিতা জালাল সাহেব বলেছেন অনাথ আশ্রমটার জায়গায় একসময় আমার প্রত্যনিবাস ছিল। পৃথিবীর স্বর্গরাজ্য কাশ্মীর ভূখণ্ডের ৪৫ ভাগ আছে ভারত, আর পশ্চিম ভাগ রয়েছে পাকিস্তানের কবজায়, তাই না? সামান্য মাটির টুকরো দিয়ে ভারত পাকিস্তানের মধ্যকার যে দ্বন্দ্ব, তা বহু বছর ধরে পুরো বিশ্বই জানে। যখন দুটো দেশের মধ্যে লড়াই হয়, সেই লড়াইয়ে প্রাণ হারায় সাধারণ মানুষ, উচ্চবিত্তশালীরাও তো বেঁচেই যায়। ১৯৯৯ সালের কার্লিন যুগের সময় আমি তখন অনেক ছোট ছিলাম, বুঝলে। আমার বাবা ছিলেন পাকিস্তানি বর্ডার আর্মির এক দুর্ধর্ষ কমান্ডো অফিসার, তাজিদ তাইওয়ান। বর্ডারের সেদিন তুমুল যুদ্ধ চলেছে। তার আগের দিন রাতে আমার মা বাবাকে বারবার নিষেধ করেছিলেন, দুহাত জড়িয়ে ধরে অনুনয় করেছিলেন যেন তিনি না যান। মায়ের শরীরটাও খারাপ ছিল, কিন্তু বাবা শোনেননি। দেশের ডাক তার কাছে বড় ছিল। মাও জেদ ধরলেন, একা ছাড়বেন না স্বামীকে। বাবার সাথে মাও সেই জ্বলন্ত ফ্রন্ট লাইটের দিকে রওনা দিলেন। আমি ঘুমিয়েছিলাম, বুঝতে পারিনি। যখন জানতে পারলাম, ছোট্ট শরীরটা নিয়ে দৌড়ে ছুটলাম সেই স্থানের দিকে। তবে আমি পেয়েছিলাম তাদের, হ্যাঁ, আমার মা বাবার অর্ধগলিত বিকৃত লাশ। বোমের আঘাতে তাদের চেনার উপায় ছিল না। মা বাবার মাংসের দলা হয়ে যাওয়া লাশের ওপর আশ্রে পড়ে সেদিন আমি খুব কেঁদেছিলাম ফাইজা। চিৎকার করে আকাশ বাতাস কাঁপিয়ে কেঁদেছিলাম। মাংসের টুকরো গলবলিয়ে ধরে রেখেছিলাম, হাত গলে পড়ে যাচ্ছিল। বাবা তো ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন, কিন্তু আমার দুর্ভাগা মায়ের বক্ষে তখনও শেষ নিঃশ্বাসের ধুকপুকুনিটুকু অবশিষ্ট ছিল। মা বাঁচতে চেয়েছিলেন। আমার দিকে চুলে হাত বুলিয়ে বলেছিলেন, চলে যা আমার সোনা বাচ্চাটা, এখান থেকে অনেক দূরে, কখনো ফিরে আসিস না। চারদিকে তখন বোমা বর্ষণ আর সেনাদলের তাণ্ডব। আমার ক্ষমতা ছিল না সেদিন যে মায়ের রক্তাক্ত মাকে কাঁধে তুলে কোনো হসপিটালে নিয়ে যাব। নিজেকে অসহায় মনে হয়েছিল খুব। চোখের সামনে ছটফট করতে করতে মা আমার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। আমার আর মায়ের কোলে মাথা রাখা হলো না। মায়ের নিথর দেহটা ওখানেই ফেলে রেখে ভেবেছিলাম অন্তত বাড়িটা সুরক্ষিত আছে, কিন্তু গায়ের লোম খাড়া হয়ে উঠল আমার। বাড়ির দরজায় পা দিতেই আমার পুরো পৃথিবীটাই স্তব্ধ হয়ে গেছিল। আমার বড় আপা তিন্না তখন পূর্ণ 8 মাসের অন্তঃসত্ত্বা।
পেটে নতুন প্রাণের স্পন্দন। আমার আপার স্বামী ছিলেন আর এক নরপশু। মদ আর গাঁজার নেশায় চুর হয়ে প্রতিদিন আপাকে পশুর মতো মারধর করত। আপা কখনো স্বামীকে রেখে আসেননি। সেদিন এসেছিলেন অসুস্থ শরীর নিয়ে। অভাগী আপা বাপের বাড়িতে আশ্রয় নিতে এসেছিলেন, কিন্তু সেদিন অভাগীর কপালে লেখা ছিল অন্য এক অধ্যায়। যুদ্ধের বিশৃঙ্খলায় সুযোগ নিয়ে ভারতের তিন সশস্ত্র গুপ্তচর হানা দিয়েছিল আমাদের বাড়িতে। আমি তখন ভেতরে ঢুকলাম। দুজন জানোয়ারের বাচ্চা আমার দুটো হাত পেছন থেকে লোহার শিকল দিয়ে টানার মতো করে শক্ত করে চেপে ধরলেন। আমি ছটফট করছিলাম, অনুনয় করছিলাম, আর আমার চোখের সামনে, আমার নিজের চোখের সামনে সেই 3 জানোয়ার আমার অন্তঃসত্ত্বা বড় আপার ওপর পৈশাচিক উল্লাসে ঝাঁপিয়ে পড়ল। একজন গর্ভবতী নারীর আর্তনাদে সেদিন কাশ্মীরের আকাশও হয়তো কেঁদেছিল খুব। ঝুম বৃষ্টি শুরু হয়, কিন্তু জল্লাদের দয়া হয়নি। গণধর্ষণের বীভৎস তাণ্ডব চালানোর পর তারা ক্ষান্ত হয়নি। এক জল্লাদ বুটের লাথি আর ধারালো অস্ত্র দিয়ে আমার আপায়ের পেট চিরে অবুজ পৃথিবীর আলো না দেখা বাচ্চাটাকে রক্তাক্ত অবস্থায় খুবলে বের করে আনলো। জ্যান্ত মায়ের পেট থেকে সন্তান টেনে বের করে কুচি কুচি করে কেটে হত্যা করলো তারা। নিজের বড় বোনের নরকীয় সম্মানহানি আর ভাগ্নের রক্ত মাংসপিণ্ড স্বচক্ষে দেখার চেয়ে বড় যন্ত্রণাদায়ক মৃত্যু একটা বড় ভাইয়ের আর কি হতে পারে? ফাইজা, ওই অবধ শিশুটাকেও তারা রেহাই দেয়নি, একটুও রেহাই দেয়নি। এই তাইওয়ান বোধহয় শেষবারের মতোই কেঁদেছিল সেদিন, খুব কেঁদেছিল। নিজের ওপর ভীষণ ঘৃণা হয়। যার বাবা দেশ রক্ষায় স্বাধীন হয়েছে, তার ছেলে এক নরপশু হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল সেদিন। চোখের জল তো সেদিনই শুকিয়ে গেছিল আমার। ভালো মানুষ হয়ে কি লাভ হয়েছিল তার? যে তাইওয়ানের নিজের সন্তান স্ত্রীকে পেরেছিল রক্ষা করতে? পারেনি। নায়করা শুধু পৃথিবীর জন্য ভালোবাসা ত্যাগ করতে জানে। এমন নায়ক হওয়ার প্রয়োজন বোধ করিনি বলে আমি তাইওয়ান আজ এই স্থানে। তুষার আর একটা শব্দও উচ্চারণ করতে পারল না। কণ্ঠ রুদ্ধ হয়ে এসেছে। ভেতরের সেই 25 বছরের পুরনো দগদগে ক্ষতটা যেন আজ আবার নতুন করে মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটাচ্ছে। তুষার পাকিস্তানে এসেছে আজ 3 দিন। সেদিনের পর বোধহয় কাশ্মীরের রাত্রি যাপন করা হয়েছে। টয়োটো কালো করলা গাড়িটার ইসলামাবাদ মহাসড়কের মাঝপথেই থামিয়ে রাখলো তুষার। বোধহয় চালানোর শক্তি ক্ষণিকের জন্য নিভে এসেছে। পাশের সিটে বসা কাশ্মীর কন্যা সেই কখন থেকে কেঁদে চলেছে। আজ উপলব্ধি করতে পারছে তুষার এত বছর ধরে প্রতি বছর কার কবর জিয়ারত করতে যায়, কার নামে আশ্রমের খাবারের আয়োজন করে। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে রমণী। অঙ্গে চড়ানো চুড়িদারের গলায় অংশটা ভিজে উঠেছে। ভারাক্রান্ত নয়নে এক দৃষ্টিতে তাকালো তুষারের প্রাণে। এত বদমেজাজি গম্ভীর পুরুষটার অতীত যে তার ভাবনার চেয়েও ভয়ানক। বাকরুদ্ধ সে। এদিকে তুষার ফাইজার ওপর বেশ ক্ষিপ্ত হলো। মেয়েটা এভাবে কাঁদছে কেন? হোলি ড্যাম শিলি গার্ল, আর ইউ ফাইজা? তোমাকে এই কারণে নিয়ে আসতে চাইনি, জালাল সাহেবের রিকোয়েস্টে আনতে হলো। তুষার ধমকে অশ্রু গিলে নিল রমণী। আমার কষ্ট হচ্ছে ভাইজান, রাগ করবেন না, একটু কাঁদতে দিন না প্লিজ। তুষার একটা পানির বোতল এগিয়ে দিল রমণীর অবয়বের দিকে। কষ্ট গিলে ফেলো। আপনি কি বিয়ে করতে এসেছেন পাকিস্তানে? কখনো তো এতদিন থাকেন না। জাস্ট একটা মাথা ব্যথা করছে খুব বেশি? দিন না, মালিশ করে দিই। তুষার রুদ্ধ চোখে তাকালো রমণীর পানে। ভয়ে ততষ্ট হয়ে গেল রমণী। সেই কঠিন চাহনিতে এক রাস মায়া অনুভব করলো ফাইজা। একটু অভিমানও হলো, তবে বক্ষস্থলে প্রফুল্লতার জোয়ার। তুষারকে এই প্রথম পাকিস্তানে থাকতে দেখে। তার পিতা জালালকে বলতে শুনেছে যে সে তুষার আরও বেশ কিছুদিন থাকবে এখানে। একটা কটেজও কিনেছে। তারা নাকি আসবে তাদের কাশ্মীরে। ডেনমার্কের এখন সূর্যোদয়ের সূচনাময় অলস প্রহর। ভোরের আলোয়
কটকটে সাগরের জলরাশি দানবীয় গর্জন, বালুকাময় বীচ, আরহুস সমুদ্র বন্দরের এক প্রান্তে সান লাউঞ্জের অত্যন্ত আয়েশি ও উদ্যত ভঙ্গিমায় বসে আছে ইউভান। গতরাতে আরহুস বিচের 5তলা হোটেল দ্য রয়্যাল মেরিনার লাক্সারি সুইটে রাতে থেকেছে। গতকাল রাতে ক্লান্ত শরীরে জ্বলন্ত গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল রমণী। এখনও ঘুম ভাঙেনি। ইউভানের ঠিক সামনে দাঁড়িয়ে আছে তার ডেনিশ গ্যাংস্টার জেব্রাইল। মুখায়বে কোনো অভিব্যক্তির পরিবর্তন না ঘটিয়ে অত্যন্ত নিচু স্বরে বলল, ইতালির দ্য ভাইপার ক্লাবে এক বিরাট জুয়ার আসর বসেছে বস। আপনার সেখানে গেলে ভালো হতো বস। আফটার অল ইউ আর দ্য লিডার অফ স্পাইডার। জিব্রাইলের কথা শুনে ইউভানের ঠোঁটের কোণে হাসি রেখা স্ফুটিত হলো। পরক্ষণেই নিজের ধারালো শ্বেত শুভ্র দন্তরাশি দিয়ে নিজের অধর কামড়ে ধরে এক দানবীয় হুঙ্কার ছাড়ল। সস্তা মানুষের ভিড়ে জুয়ার আসর বসে টাকা তোলা স্পাইডার লিডারের কাজ নয়। আন্ডারওয়ার্ল্ডের তুচ্ছ খেলাগুলো খেলার জন্য মার্বেল বিস্টের মতো ছ্যাঁচড়া মাফিয়ায় যথেষ্ট। তুমি আমাকে এখন সমুদ্র বন্দরের আসল আপডেট দাও। আমাদের নতুন অবৈধ অস্ত্রের ক্রুজ আর ড্রাগসের কন্টেইনারগুলোতে যাতে অতি দ্রুত রাশিয়ার ভোলচর দ্বীপে পাঠানোর ব্যবস্থা করা হয় সেই দিকে নজর দাও। মনস্টার বলেছেন আপনি নিজে ক্রুজ শিপ করে যাওয়ার জন্য। ইভান কিছুক্ষণ চুপ থেকে ভেতরের অস্থিরতা দমন করে ধীরালয়ে বলল, তোমাদের ম্যামকে কোনো ফিমেল স্টাফ পাঠিয়ে ঘুম থেকে জাগিয়ে জলদি রেডি করে আমার সামনে নিয়ে আসার ব্যবস্থা করো। আই এম ওয়েটিং। এত সকালে বস? ম্যাম মেবি ঘুমাচ্ছে। পরক্ষণেই ইউভানের চাহনিতে ভয়ে ততষ্ট হয়ে গেল জেব্রাইল মেরিয়ানার দিকে হাঁটা দিল। 8 ঘন্টা কেটে গিয়েছে। ইউভান সান লাউঞ্জের ছেড়ে নেমে এসে সরাসরি সমুদ্রের ভেজা বালুর ওপরে দাঁড়িয়েছে। দুপাশের দুজন সশস্ত্র পার্সোনাল গার্ড। দূর থেকে একটা চেনা অবয়বকে হেঁটে আসতে দেখে ইউভান হাতের আঙুল নেড়ে ইশারা করতেই গার্ড দুজন নিঃশব্দে সেখান থেকে চলে গেল। দূর থেকে হেঁটে আসছে রোজ। সাগরের নোনা হাওয়া আর ভোরের প্রথম আলো এসে পড়ছে রমণীর স্নিগ্ধ মুখশ্রীতে। আদিগন্ত বিস্তৃত জলরাশি আর মায়াবী সূর্যোদয় দেখে মেয়েটার অষ্টধরে এক চিলতে স্নিগ্ধ হাসির রেখা ফুটে উঠেছে। হবেই বা না কেন? তার তো পছন্দ সমুদ্র। সমুদ্রের পাড় ঘেঁষে দাঁড়িয়ে রোজ খালি পায়ের পাতা দুটো সাগরের নোনা পানিতে ভেজালো। রমণীর অঙ্গে শরৎ আকাশের মতো আকাশি রঙের সিল্কের শাড়ি। বাতাসের শাড়ির আঁচলখানা উড়ছে। রমণীর ছিপছিপে লতানো কোমর শক্তিশালী চম্বুকের মতো ইউভানের তীব্রভাবে টানছে। নিজের ওপর কারোর তীব্র চাহনি অনুভব করে রোজ ঘুরে দাঁড়িয়ে ইউভানের দিকে তাকালো। এক অদ্ভুত হৃদয়ানুভূতি। ইউভানকে এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে রোজের ঠোঁটের কোণে খানিকটা তাচ্ছিল্যের স্নিগ্ধ হাসি ফুটে উঠল। সমুদ্রের দিকে হাত প্রসারিত করে মিষ্টি স্বরে বলল, সমুদ্র আমার ভীষণ পছন্দ, ভালো লাগছে। পরের মুহূর্তে দুজনের মাঝখানের দূরত্বটুকু এক নিমিষেই চুকিয়ে দিয়ে ইউভান এসে দাঁড়ালো রমণীর একদম সন্নিকটে। রোজ কিছু বুঝে ওঠার আগেই মাফিয়া বছের শক্ত হাতের থাপাটা বাঘের মতো খপ করে চেপে ধরল রমণীর সরু কোমর। পুরুষারী বক্ষদেশের স্পর্শ পেতেই হাঁপিয়ে উঠল রমণী। ইউভান রোজের উদরে আঙুলের স্লাইড করে বলল, শাড়ি চেঞ্জ করে এসেছ। শাড়ির মারাত্মক সৌন্দর্য তোমাকে না দেখলে এই মাফিয়া বস কোনো দিন উপলব্ধি করতেই পারত না। এক তীব্র ধুকপোকানি তরঙ্গের ধ্বনি বয়ে গেল রোজের সর্বাঙ্গ পেয়ে। হাতের স্পর্শ কনকনে ঠান্ডা। বায়ুর ঝাপটায় উড়ন্ত চুলগুলো কানে গুজে বলল, এত ভালো লাগা কবে থেকে সৃষ্টি হলো ইউভান? যার উত্তর আমার নিজের কাছেই নেই সেই প্রশ্ন কেন করো ওয়াইফি? রোজ অপ্রস্তুত হয়ে অক্ষিজোড়া নামিয়ে নিল। নিজের শুষ্ক হয়ে কাটকাট হওয়া গলাটা কোনো মতে ভিজিয়ে নিয়ে আলতো করে হাত রাখলো ইউভানের চওড়া কাঁধের ওপর। একটু আহ্লাদি সুরে ডেকে বলল, শুনুন না এই বান্দি, আমার সাথে এভাবে নরম গলায় কথা বলবি না। ইভান জোরে জোরে হাঁসফাঁস করতে লাগলো। বুনো উত্তেজনা ভর করে পুরুষালী দেহের শিরায় শিরায় মরণ কামড়ের মতো বিচ্ছে যেন। রোজের গ্রীবাদেশ এক হাত দিয়ে চেপে ধরে বৃদ্ধা আঙুল দিয়ে গাল স্লাইড করতে করতে মাফিয়া বেস্ট, চুপ আছিস কেন বল?
রোজ আর কথা না বাড়িয়ে একটু দূরে রাখা সান লাউঞ্জের দিকে হাত ইশারা করে দেখালো। ওখানেই ডেক চেয়ারের ওপর রাখা আছে একটি ফিনফিনে পাতলা আকাশি রঙের শিফন শার্ট। ওখানে একটা শার্ট রাখা আছে, ওটা পরবেন আপনি এক্ষুনি? আমি এসব রং চটা জামা কাপড় পরি না বেবি, ইউ নো ড্যাম ইট, আই লাইক ডার্ক লাইক দ্যাট ফাকিং ইউ। আজ একটু পরবেন? একটা ছোট্ট আবদার হিসেবেও কি রাখা যায় না? এক মুহূর্ত পরক্ষণেই ইভান ক্ষিপ্ত গতিতে রোজের গলা চেপে ধরল। যদিও হাতের বাঁধনটা শ্বাসরোধ করার মতো শক্ত ছিল না, দাঁত কিরমির করে উঠল মাফিয়া বসের। এত সরল সাচ্ছিস কেন? তোর মায়াবী রূপ সহ্য হয় না আমার। আমাকে বশ করতে মেরে ফেলার চেষ্টায় আছিস তাই না? ইভান এক ঝটকায় হাত ছাড়াতেই রোজ দু কদম পিছিয়ে গেল। মেজাজটা এবার রোজের চড়েও গেল। ক্ষোভ উগরে তাতে দাঁত পিষল রমণী। থাক, কোনো প্রয়োজন নেই, আমাকে মেনশনে দিয়ে আসুন এক্ষুনি। বালের জায়গায় আমি এক মুহূর্ত থাকবো না। রোজ যেই মুখ ঘুরিয়ে চলে যেতে নিল, অমনি ইউভান বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে রোজের কোনোইটা শক্ত করে চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। অন্য হাত দিয়ে সানলাউচে রাখা আকাশি শার্টটা হ্যাসকেটানে তুলে এনে রোজকে দিল। ওপেন মাই শার্ট বাটন সুইটহার্ট। ইউভানের এহেন রূপ দেখে রোজের মনে মনে ভারী মজা লাগতো। এক চিলতে বিজয়ের হাসির রেখা দেখা গেল রোজের ঠোঁটে। অনেক হয়েছে এই মাফিয়া হবছের গুটশুটে কালো রঙের থিমের পীড়ন। আজ এই মনস্টার স্বামী দানবটাকে রংচটা শার্ট পরিয়েই ছাড়বে। রোজ নিজেকে নরম আঙুল দিয়ে শার্টের বোতামগুলো একে একে খুলে ধরতেই ইউভান শার্টের নিচের গায়ে জড়িয়ে নিল, তবে সামনের একটা বোতামও লাগালো না। বক্ষের অ্যাপসগুলো শার্টের ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। ইভান দূরে থাকা গার্ডদের দিকে হাত উঁচিয়ে ইশারা দিল। মুহূর্তেই সংকেত পেয়ে পুরো আরহুস বীজ খালি করার প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। আপাতত এই মনস্টার বীজ তার ব্যক্তিগত নারীর সাথে সম্পূর্ণ একান্তে সময় কাটাবে। ইউভানের অগ্নিধূসর অক্ষিদয় একরাশ নেশা আর হিংস্রতায় ছোঁয়া। রোজ বুঝতে পেরে এক পা পিছিয়ে সরে যেতে চাইল। অমনি ইউভান এক ঝটকায় রোজের দুটি হাত টেনে নিয়ে তার পিঠের পেছনে বন্ধ করে ফেলল। ইউভান নিজের তপ্ত ওষ্ঠধর রোজের নরম তুলতুলে গোলাপের মতো মোলায়েম অধরের কাছে নিয়ে আসতেই রোজ ছট ফুটিয়ে উঠল। ব্যথা পাচ্ছি, ওফ! কিন্তু কে শোনে কার কথা? মুহূর্তের মধ্যে রোজ ঘাড়ে নরম ছোটের তীব্র কামুক স্পর্শ অনুভব করল। স্পষ্ট ক্রমান্বয়ে নেমে এসে রোজের কানের লতি ছুঁয়ে গেল। মাফিয়া বস কামনার চরম শিখরে বন্য নিশাতুর হাসকি স্বরে বলল, অনেক কথা শুনেছি তোর, ঢের হয়েছে। নাও কল মি ইয়োর ড্যাডি অ্যান্ড লেট মি আ মর্নিং ফ্রেন্ডস কিস। কাম অন সুইটহার্ট। ইউভান ওষ্ঠধর ছোঁয়ালো রমণীর ঠোঁটে, শরীর জুড়ে শিহরণের মেলা। রমণীর অবচেতন হাত অনিচ্ছাকৃত আঁকড়ে ধরল ইউভানের শার্ট। ইউভানের কাঁধ জোরালো হয়ে তীব্রাকার ধারণ করতেই গঙিয়ে উঠল রমণী। ওষ্ঠধরে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। আধ ঘন্টা পর ছাড়া পেল রোজ ইউভানের কাছ থেকে। রোজকে ছেড়ে ইউভান একটা সিগারেট ধরালো, তবে নিকোটিনের ধোঁয়া ভেতরে প্রবেশ করতে পারল না। মাফিয়া বস তার আগেই রোজ ধারাম করে ইউভানের হাত থেকে সিগারেটটা টেনে নিল। আপনার খাওয়ার 12টা বাজাবো আমি। রোজ স্টপ, বারণ করেছি না খেতে? এসব কেমন পাগলামি রোজমেরি? আই সে স্টপ ড্যাম ইট। রমণী দুষ্ট প্রাণোচ্ছল হাসি হেসে সিগারেট হাতে নিয়ে এই সমুদ্রের জলরাশির মাঝে পা ভিজিয়ে সরলরেখা বরাবর দৌড় দিল। পিছু টানে বন্দি হয়ে রোজকে ধরার জন্য স্বয়ং স্পাইডার লিডার ইউভানও তার পেছন পেছন বালুচর কাঁপিয়ে ছুটল। রোজ চিল্লিয়ে উঠল, আমি টেস্ট করে দেখব? থাপ্পড় খেলে টেস্ট করার ভূত মাথা থেকে দৌড়ে পালাবে বান্দি। ভোরের উদয়মান সূর্যের রঙিন কিরণ তাদের দুজনের ওপর জলরাশিতে সমান তালে প্রতিফলিত হচ্ছে। আরহুস সমুদ্র সৈকতের আকাশে তখন ডানা মেলে উড়ে বেড়াচ্ছে শ্বেতশুভ্র গাংচিল আর পরিশ্রায়ী সিল্ক ট্রান পাখির দল। সাগরের দানবীয় গর্জনের সাথে তাল মিলিয়ে সেই পাখিদের কলকলানি যেন এক অদ্ভুত সুরের জন্ম দিল। ভেসে বেড়ানো গানের সুমধুর সুর। হলো শুরু 7 দিনে, এই খেলাধুলো রাত দিনে। জানি বারণ করার সাধ্য নেই আমার তোমার নামের মন্দিরে।
আর তোমার নামের মসজিদে। আমি কথা দিয়ে এসেছি 12 বার। টানা কয়েক ঘন্টার জার্নির সময় অপচয় না করে ইভান রোজকে নিয়ে কোপেনহেগেনের চলে এলো। আলবার্ট ম্যানশনের বিশাল গেটের সামনে দাঁড়াতে দুজন দেহরক্ষী এসে গাড়ির ডোর খুলে দিল। উত্তপ্ত সূর্যের রশ্মিবলয়ের থেকে রক্ষার্থে ছাতা ধরল রমণীর মাথার উপর। ম্যানশনের দ্বার প্রান্তে আসতেই রোজ ভাবল হায়ার সাথে একটিবার কথা বলা প্রয়োজন। নিজের চক্ষুষেও বিশ্বাস স্থাপন করতে পারছে না রমণী। ইভান রোজকে নিজের আইপ্যাডটা দিয়ে গেল। রোজ পেছন ফিরতেই দেখলো ইভান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছে। রাশিয়ার সাথে ডেনমার্কের সময়ের ব্যবধান পুরো রাত দিনের। যদিও রাশিয়ার মধ্যে 11টি টাইম জোন রয়েছে, সেখানে এক শহর থেকে অন্য শহরের সময়ের ব্যবধান 2-3 ঘন্টার। ইভান প্রভাতেই ক্রুজ শিপে করে ভোলচর দ্বীপকুলে এসে পৌঁছেছে। রাশিয়ার ভোলচর দ্বীপে তখনও রাতের আধার নেমেছে। এই দ্বীপের জলের রং মিশ্রিত, কখনো সবুজ তো কখনো স্বচ্ছ নীল। উত্তর দিকের বালুরাশির ওপরে আবার নারকেল গাছও আছে কিছু, কিন্তু কখনো নারকেল ধরে না। নারকেল গাছগুলো এমনভাবে সারিবদ্ধ যে আকাশযান থেকে দ্বীপে তাকালে দেখা যাবে নারকেল গাছগুলো ভি আকৃতির। অরণ্যের মধ্যে থাকা প্যালেসে বিস্ট অফ ইউভান এলো নিজের থাম্বেল নামক ঘোড়ার পিঠে চড়ে। প্যালেস অফ বিস্টের ভেতরে গুলজার বসেছে। বিশাল বড় হলরুমে বসেছে আন্তর্জাতিক জোয়ার এক রাজকীয় আসর। চারদিকের ধোঁয়ায় আচ্ছন্ন আলো আধারিতে বসে আছে বড় বড় সব অ্যারাবিয়ান ডিলাররা। মধ্যপ্রাচ্যের ধনী মুসলিম দেশগুলোর থেকে আসা কোটিপতি ডিলারদের টেবিলের ওপর স্তূপীকৃত ডলার, ইউরোপীয় বান্ডিল। ইউভান সেদিকে ভ্রূক্ষেপও করল না। হলরুমের তীব্র শোরগোল আর মিউজিকে কান্না দিয়ে কোল্ড রিভলভারের চেম্বারে একটা করে বুলেট লোড করতে করতে প্রাসাদের দীর্ঘ সিঁড়ি বেয়ে একবারে প্যালেসের ছাদের দিকে চলে গেল। ধীরালয়ে এলো, ক্লান্ত লাগছে শরীর। ছাদের এক প্রান্তে একটা ওপেন এয়ার লাউঞ্জ এরিয়া রয়েছে, সেখানে নরম গতিতে শুয়ে থাকার মতো বিলাসবহুল ব্যবস্থা করা আছে। ইভানের ধারণা ছিল মাস্টারকে এই মুহূর্তে ছাদেই পাওয়া যাবে, কিন্তু চারপাশটা ভালো করে খুঁজেও মাস্টারকে সেখানে দেখতে পেল না ইভান। তাই আয়েশ করে শুয়ে পড়ল সেখানে। মস্তিষ্ক থেকে রোজের মুখায়বে সরানো আজকাল কঠিন হয়ে পড়েছে। যেন রাহাত ঠিকই বলে মেয়েটা নির্ঘাত জাদুই করেছে তার ভাইকে। ধ্যান জ্ঞানে সর্বদা স্পাইডার বিচরণ করা ইভান আজকাল ততোধিক মনোযোগ প্রদান করছে না নিজের সমাজের উপর। শুয়ে থেকে ইভানের মাথাটা ঝুলিয়ে দিল মাফিয়া বস। অদূরে আকাশের পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কপালের 5 ভাঁজ পড়েছে। নিজ পিতার উদ্দেশ্যে তাচ্ছিল্য করে হাসল। আঙুল উঁচিয়ে আকাশের পানে হুঙ্কার দিল। ফর্সা মুখায়বের কালচে হয়ে আছে। আপনি বলেছিলেন আমি যোগ্য না। রিক আলবার্ট কোনো এক কালে গড প্রমিস করে বলেছিল সে আপনার সাম্রাজ্য আপনার থেকে বিশাল আকৃতির করে দেখাবে। স্পাইডার কখনোই আপনার ছিল না। স্পাইডার আমার। আমি আমার মতন করে ঘুরেছি। এখানে আমার রাজত্ব চলে। পুরো পৃথিবীকে দেখিয়েছি আমার ক্ষমতা। আই অলসো হেট ইউ। ইভান কপা স্লাইড করে হাসল। দুঃখ অনুভব করতে পারছে না, কারণ কখনো পারবে কিনা জানে না। আপনার ছেলের বউ বলেছে আমি স্বামী হিসেবেও অযোগ্য। কিভাবে আগলে রাখতে হয় আমি জানি না। আপনি কখনো আগলে রেখেছেন আপনার বউকে? আমি তো কখনো দেখিনি, শিখিনি। শালার আমি শুধু নিজের মধ্যে পরিবর্তন এনে গেলাম। আমাকে কেউ আমার মতো করে কেন চায় না? কার জন্য নিজের মধ্যে পরিবর্তন আনতে চাইছো? একটা দুর্বল প্রকৃতির নারীর জন্য, যে কিনা তোমার যোগ্যই না? সুন্দর মেয়ের অভাব পড়বে তোমার জন্য? কয়টা মেয়ে চাও বলো? ছাদের উদয়মান হলো মাস্টার। কাঁধে একটা কালো চাদর জড়িয়ে রেখেছেন তিনি। চুলগুলো পাকেনি তেমন। বয়সের ছাপের কোনো চিহ্ন অবধি নেই। মাস্টারের তেজস্ক্রিয় ধন্ডিতে ঘোর কাটল মাফিয়া মনস্টারের। দুজনের মধ্যে দূরত্ব রয়েছে খানিক বজে।
ইভান গা ঝাড়া দিল। মুহূর্তেই ক্রোধের তাড়নায় হাত মুষ্টিবদ্ধ করল। পৃথিবী রোজ ব্যতীত এমন এক নারীর জন্ম হয়েছে যে রিক অ্যালবার্টের যোগ্য। ওয়াইনের বোতলটা তুলে সর্বশক্তি দিয়ে চাপ প্রয়োগ করতে ভেঙে ফেলল। ক্রোধ যেন সপ্তম আকাশে ছুঁই ছুঁই। ইভান নির্লিপ্ততা মিশিয়ে কটাক্ষ করল মাস্টারকে। মৃদু হুঙ্কার দিল, আমি তোকে ভাঙতে চেয়েছি, ধ্বংসের খেলায় মেতে চেয়েছি ধূলিসাৎ করতে, কিন্তু পরিশেষে আমি ব্যর্থ। তার এক টুকরো কোমল চাইনি আমায় পেয়েছে হারাতে। সকল টর্চার ছয়েও যে নারীর তীক্ষ্ণ দৃষ্টিতে ঘায়েল করে এই মাফিয়া মনস্টার বিস্টকে, সে তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী। অস্ত্রের ক্ষমতা ম্লান তার জেদের কাছে। রিক অ্যালবার্টের হৃদয়স্থলে বাস করে নারী কখনো দুর্বল হতে পারে না। তাকে কখনো আপনি অযোগ্য বলতে পারেন না, ফাদার। নেভার। শি ইজ মাই উইমেন, নট আ ফাকিং অর্ডিনারি গার্ল। মাস্টার কিরৎক্ষণ বাকরুদ্ধ হয়ে রইলেন। ইভানের প্রতিটা বাক্যোক্তি বরাবরই ভীষণ ধারালো ধাঁচের হয়, তবে আজ তার মুখ থেকে বেরিয়ে আসা শব্দগুলোর তেজ যেন সপ্তম আকাশ ছুঁয়েছে। তাতে মিশে রয়েছে অসীম আকাশ পরিমাণ তীব্র অনুভূতি। যে কঠিন পাথরকে তিনি নিজের হাতে কেটে কুটে সৃষ্টি করেছিলেন, আজ সেই পাথরে পুষ্পের সুবাস বইছে। পাথরেও কি তবে ফুল ফোটে? কি আশ্চর্য, ভারী অদ্ভুত। মাস্টার ছাদের কানে সে দাঁড়িয়ে রইলেন, তার শূন্য চক্ষুদয় নিবদ্ধ অদূরে আকাশের পানে। সেখানে এক টুকরো রূপলি চাঁদের চারিধার অজস্র তারকাদের মেলা বসেছে। বোধহয় তিনি সেই শূন্য মাঝে হারিয়ে যাওয়া কাউকে খুঁজে চলেছেন। অতি পরিচিত কাল্পনিক উক্তিটা সবাই জানেন নিশ্চয়ই। কাছের মানুষ মরে গেলে নাকি আকাশের তারা হয়ে যায়। হয়তো আজ তিনিও তেমন করে খুঁজে ব্যাকুল। ইভান দুকদম এগিয়ে এলো। তার হাত বেয়ে তখন তাজা রক্ত গড়িয়ে পড়ছে গলগল করে। সমস্ত শরীর শখানিক ক্ষতচিহ্ন। নিজের শরীরের দিকে তা কখনোই খেয়াল রাখেনি পুরুষটা। আজ এই সামান্য রক্তধারায় কী বা আসে যায় এই লৌহ পুরুষের? তার প্রাণেশ্বরী যখন দেখবে তখন হয়তো ব্যাকুল হয়ে শুধাবে, কি হলো আপনার? কিভাবে হলো? আপনার কি বিন্দু পরিমাণ যন্ত্রণা হয় না? ব্যাস, রমণীর কণ্ঠের এই সামান্য আকুলতাটুকুই ইউভানের সমস্ত যন্ত্রণার অবসান ঘটানোর জন্য পরম প্রশান্তির। নিজের ঘাড়ে হাত রেখে মাথাটা খানিক এপাশ ওপাশ ঘোরালো মাফিয়া বস। তারপর এক কর্কশ ও গম্ভীর গলায় বলল, ধৃষ্টতার কথা বলছিলেন না ফাদার? আমার জীবনের প্রথম ধৃষ্টতা তো ছিল নিজের জন্মধাত্রীর প্রেমিক পুরুষকে পিতৃ আসনে বসানো, আর দ্বিতীয়টা সেই জন্মদাত্রীর বংশের শেষ উত্তরসূরি নিজের হৃদয়ে স্থান দেওয়া। পার্থক্য কেবল একটাই, প্রথমটা হয়েছিল স্বয়ং আমার নিজের ইচ্ছেতে, আর দ্বিতীয়টা সম্পূর্ণ আমার ইচ্ছার বিরুদ্ধে, যার কোনো হদিশ আজ অবধি জানা নেই আমার। ইভানের চরমপন্থী এক বিস্ফোরণ কথার ঘোর কাটল মাস্টারের। আকাশের প্রলয়ঙ্কারী বিদ্যুৎ রাশি যেন এই মুহূর্তে তার নিজের শরীর বেয়েই নেমে এলো। এই যে নিক অ্যালবার্ট, তিনি হয়তো এই জীবনেও আশা করেনি যে ইভান খোদ এই বিষয়ে নিজের জবান টানবে। এক ভয়ানক রুদ্রাচাহিনীতে ভর্ষ করে দেওয়ার মতো করে নয়, বরং অত্যন্ত জটিল ও অদ্ভুত এক দৃষ্টি নিয়ে তিনি ইউভানের পানে ঘাড় ঘোরালেন। ক্ষিপ্ত স্বরে নিজের জবান ছুলেন, রিক, আমার সামনে দাঁড়িয়ে পুরনো ক্ষত টেনে আনাটা তোমার জীবনের তৃতীয় ধৃষ্টতা হয়ে গেল। ইভান নিজের চিবুক সামান্য উঁচিয়ে সামান তেজে পাল্টা প্রশ্ন করল, তাহলে আপনি কেন আমার ক্ষতটাকে বারবার খুঁচিয়ে জোরালো করার খেলায় মেতেছেন ফাদার? তোমার ক্ষতটা রোজই। ইয়েস, ড্যাম শি ইজ। সো হোয়াট? ক্ষত হলে ক্ষতই। এই ক্ষতটাই আমার অমৃত লাগে। অমৃত? ইয়া ফাক। বাদ দিন, আপনি বুঝবেন না, কারণ আপনার ঘরে সুন্দরী বউ নেই। মাস্টার নাকের ডগা কুচকে উঠল। মুখ সামলাও রিক, জবানের লাগাম টানো। ঘরে বউ থাকলে মুখ হাত কোনো কিছুই নিয়ন্ত্রণে থাকে না, আউট অফ কন্ট্রোল হয়ে যায়। বাদ দিন, কারণ আপনার বউ নেই, কারণ আপনি গরিবস। হোয়াট দ্য ফাক হেল আর ইউ টকিং অ্যাবাউট? শিট। বেশি বোল্ড হয়ে গেল নাকি ফাদার? মনে হয় নেশায় ধরেছে। রাগ করলেন? ইভান হাতে থাকা কাচের
কাচের সিগারেট সমেত ড্রিঙ্কস গ্লাসটা জেল দেওয়া পরিপাটি চুলের ওপর ঢেলে দিল। গল গল করে অ্যালকোহলের বহমান জলধারার মতো গড়িয়ে পড়ল পুরুষালী কলদেশ বেয়ে বক্ষস্থলে। বাকিটুকু ঠকঠক করে গিলে কণ্ঠস্থল ভেজালো। ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে নাক কুচকালো। বোধহয় তৃপ্তি পেল না। দুষ্টু হেসে বলল, শালার ইদানিং সব কিছু টেস্ট এত বাজে লাগে কেন? ইউভান আঙুল রিভলভার ঘুরিয়ে ঘুরিয়ে ছাদের দক্ষিণে চক্রবর্তী কোণে সুইমিং পুলে গা ভেজানোর উদ্দেশ্যে হাঁটা দিল। রিফ্রেশমেন্টের দরকার আছে এত ঠান্ডা বাতাসে। চলবে। আগামী পর্ব পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আর এই পর্বটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।